এই শোনো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিও, কেমন? সবাই থামো তোমরা। নিপা ঘুম থেকে উঠে কিছুই শোনে না, কিছুই বোঝে না। বড় আপুর কথা যেন টনিকের মতো কাজ করলো। সবাই একদম চুপ হয়ে গেল। ভালো করে খেয়াল করে দেখলাম রুমে কোনো ছেলে নাই, সব মেয়েরা। এখানে কি গার্লস পার্টি দেবে নাকি? উফ, কিচ্ছু ধরছে না মাথায়। একটু ধাতস্থ হয়ে সবার দিকে তাকিয়ে বললাম, কি ব্যাপার, কি হয়েছেটা কি? বড় খালা আম্মা গলা খাকি দিয়ে কথা বলার জন্য প্রস্তুতি নিল। ওনার অবস্থা দেখে মনে হচ্ছিল যেন ৭ই মার্চের ভাষণ দিতে রেসকোর্স ময়দানে যাবেন। বড় খালা আম্মার দেরি দেখে মানহাবু অধৈর্য হয়ে বলেই ফেলল, খালাম্মা একটু তো রহম করেন আমাদের উপরে। এতক্ষণ বলেছেন নিপা উঠুক, নিপা তো উঠছে, এবার বলেন। বড় খালা আম্মা বিশাল এক ধমক দিয়ে বললেন, দেখ মানহা, তোর যদি গাড়ি ছুটে যাওয়ার ভয় থাকে তাহলে তুই যা, আমি আস্তে ধীরেই বলবো। ছোট খালামণি চোখ গরম করে মানহাবুকে আর কিছু বলতে নিষেধ করল। কিন্তু এত আয়োজন কিসের? পরিস্থিতি যা বুঝতেছি মামলা ভয়াবহ। ভয়ে ভয়ে জিমি মিলির দিকে তাকালাম। দুটোই মাথা নেড়ে জানিয়ে দিল কিছুই জানে না এই ব্যাপারে। বড় আপুর দিকেও তাকিয়ে বুঝলাম ফলাফল শূন্য। বড় খালা আম্মা বড় করে একটা নিঃশ্বাস টেনে ভেতরে নিলেন। শোন, তোরা মেয়ে হয়ে জন্মানো মানে অন্যের ঘরে যেতে হবে, এটাই নিয়ম। ফারাক হলো এই যে কেউ যায় 2 দিন আগে, কেউ যায় 2 দিন পরে, কিন্তু যেতে তো হয়ই। বড় খালা আম্মার কথা আগা মাথা কিছুই বুঝলাম না। খালারা ভাবিরা সব চুপ করে আছে, তার মানে ঘটনা গুরুতর। মান্তাসা, মানহা আর নিপা, তোদের বলছি, তোদের কোনো ছেলের সাথে সম্পর্ক আছে, যার মানে তোদের ভাষায় রিলেশন আছে? বড় খালা আমার কথা শুনে যেন আমরা আকাশ থেকে পড়লাম। মহিলা বলতেছেটা কি? খালাম্মা, আমি আর জিমি কিন্তু বাদ আছি, আমাদের এই প্রশ্নটা করলেন না? মেরি খুব আগ্রহ নিয়ে প্রশ্নটা করল। ঠাটিয়ে এক চড় মারব, চুপ করে দাঁড়িয়ে থাক, না হলে রুম থেকে কান ধরে বের করে দেব। ছোট খালামণি হাইসা এক ধমকে মিলিকে থামিয়ে দিলেন। আমরা সবাই তাক ধরে বড় খালা আম্মার দিকে চেয়ে আছি, উত্তর কি দেব। সবার আগে আমি বললাম আমার কোনো পছন্দ নেই। তারপর মানহা আপু আর বড় আপুও সেম উত্তর দিল। কিন্তু আমার জানা মতে বফ আপু একজনকে কঠিন আকারে ভালোবাসে। বড় খালা আম্মা বলে ওঠেন, ঠিক আছে, তাহলে তো আমাদের পছন্দের উপরে তোমাদের আস্থা আছে নাকি? গত 4-5 দিনে জয়ের বিয়ে নিয়ে আমরা খুব ব্যস্ততার মধ্যে ছিলাম, কিন্তু আজকে একটু আগে কিছু খুশির খবর পাওয়া গেছে, তাই আমরা খুব খুশি। সবাই সবাই হাঁ করে চেয়ে আছে বড় খালাম্মার দিকে। হচ্ছেটা কি এসব? নিপা, মান্তাসা আর মানহা, তোমাদের 3 জনে একসাথে কলমা করে রাখবো বলে আমরা ঠিক করেছি। ছেলেপক্ষরা বেশ কিছুদিন পরে তোমাদের তুলে নেবে তাদের বাড়িতে। যেহেতু ভালো সম্বন্ধ সবসময় আসে না, তাই এই ডিসিশন নেয়া। বড় খালা আমার কথা শুনে আমার মনে হচ্ছিল অ্যাটেম বোম যদি আমার মাথায় পড়তো তাও এত চমকে যেতাম না। বড় আপু যে পাথর হয়ে গেছে। মানহা আপু বিড়বিড় করছে আর মাথা নাড়াচ্ছে। মিলি চিমিও যেন হাসতে ভুলে গেছে। একসাথে 3 বোনের কলমা কাবিন কেমন যেন দেখায় না খালাম্মা? বড়ভাবে প্রশ্ন করলেন। বড় খালা আম্মা আমাদের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, তোদের কেন কোনো আপত্তি থাকলে বলতে পারিস। বলে কি মহিলা, কথা না বার্তা নাই হুট করে ছেমৃতর বিয়া, এ কি হয় নাকি কখনো? কিন্তু এসব শুধুই মনে মনেই বললাম। বড় আপু আস্তে করে বলল, হঠাৎ করে এসব কি? আমাদের পড়াশোনা তো আছে। তোমাদের চেয়ে তোমাদের চিন্তা আমাদের বেশি, তাই অযথা তর্ক করো না। পড়াশোনায় যাতে ক্ষতি না হয় তাই তোমাদেরকে এখনই তুলে দেওয়া হচ্ছে না। এই বলেই বড় খালা আম্মা উঠে গেলেন, অন্যান্যরা তাদের পিছনে গেল। রুমে শুধু থাকলাম আমরা 5 বোন। মানুষ মরে গেলে যেমন আপনজনদের কষ্ট লাগে, তেমনি আমারও প্রচণ্ড খারাপ লাগছে। কেন যে খারাপ লাগছে এতটা জানি না। বড় আপু উঠে দরজা লক করতেই সবাই একসাথে বলে উঠল, আচ্ছা, এটা কি মগের মুলুক নাকি যে যা মন চায় আমাদের সাথে করবে? রাগের ঠেলায় মানহা আপু বলল, তোদের 2 জনের তো সমস্যা নেই, আমি ফয়সালকে কি বলে জবাব দেব? ওকে ছাড়া কাউকে বিয়ে করা পসিবল না আমার। বড় আপু কাঁদো কাঁদো স্বরে বলল, আসলে কে কি বলবে কি না বলবে সেটাই এখনো বুঝে উঠতে পারছে না। এটা কি কখনো হয় নাকি যে 3 বোনের একসাথে বিয়ে? বুঝলে রে মিলি,
আল্লাহ বাঁচাইছে তোরে আর আমারে লেট পয়দা হয়ে। এই বলে জিমি মিলির দিকে তাকালো। ঠিক বলেছিস রে, এদের বয়সী হলে একসাথে 5 জনের বিয়ে করিয়ে দিত। মিলি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল। আমার মনে হচ্ছিল আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার করি, মন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছিল যেন। এক নিমেষেই এই ক্ষণিকের ভালোবাসাটুকু যেন আমার কাছে অনেক কিছুই মনে হচ্ছিল। তাই হয়তো ওই মানুষটাকে বারবার প্রশ্রয় দিয়ে গেছি তার সব কাছে, আর তার কাছে আমার কোনো মূল্যই নেই। অহেতুক রাগ আমি কেন বারবার দেখব? ভালোই হয়েছে বিয়ে করে রাসেল ভাইয়ের সামনে থেকে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াবো, তখন যেমন কুকুর তেমন মুগুর জব্দ। পরের কয়েকদিন কি করে যে কেটে গেল নিজেও টের পেলাম না। এত পরিমাণ রাগ হয়েছিল যে একবারের জন্যেও জানার আগ্রহ করিনি কার সাথে আমার বিয়ে ঠিক করা হলো। এত তরুণ জলদি বড় আপু নানান প্ল্যান করেই যাচ্ছে। একবার বলে পালিয়ে যাবে, অন্যবার বলে সুইসাইড করবে। বেচারি শেষ পর্যন্ত কিছুই করেনি। এদিকে জয় ভাইয়া পরিভাবিও চলে এসেছে। আগে হলো ভাইয়ার বিয়ে, এরপর তিনটা বোনের বিয়ে একত্রে। আত্মীয় স্বজনদের মধ্যে যেন সে এক অন্যরকম হুল্লোড় পড়ে গেছে। খালারা সিদ্ধান্ত নিল গায়ে হলুদ করা হবে না, এতে অনেক ঝামেলা। এখন তো শুধু কলমা কাবিন, যখন একবারে তুলে নেবে তখন বড়সড় অনুষ্ঠান হবে। এক সপ্তাহে বাসা যেন মানুষখানা থেকে চিড়িয়াখানায় রূপান্তরিত হলো। কিন্তু বৌভাতের পর থেকে রাসেল ভাইকে আর দেখি নাই আমাদের বাসায়। সে কি জানে যে আমার বিয়ে? জানবে না কেন? অবশ্যই জানে, কিন্তু ওই যে পিশাচ মার্কা স্বভাব মরলেও যাবে না। ভালোই হয়েছে আসে না। মাঝখানে একদিন বড় খালাম্মা সবার সামনে ছোট খালুকে দিয়ে কান ধরে ওঠবোস করিয়েছিলেন। আমার কেন জানি না খুব খারাপ লেগেছিল খালুর মুখটুকু দেখে। মানুষ কতটা নিষ্ঠুর হয় তা আমার খালাদের দেখে বোঝা যায়। শুক্রবার পর্যন্ত দিনগুলো যে কি করে কেটেছিল আমি নিজেও জানি না। শুনলাম শুক্রবার বিয়ে, তাও বাসায় না মসজিদে। আমাদের অলিমা দেবে ছোট খালু আর মেছু খালু। ছেলেরা কেউই আসবে না। সকাল থেকে বারবার মনে চাচ্ছিল একটু কল দিই রাসেল ভাইকে, তাকে বলি আমি যে আজ অন্য কারো হয়ে যাচ্ছি। কাকে দেখাবেন এত রাগ তখন? কিন্তু ওই যে বললাম, জেদ কাজ করছিল অনেক। সারা দিন সবাই হই হই ছই ছই করে কাটালো। বড় আপু কেঁদে চোখ ফুলালো ফয়সালের জন্য। আমি মুখ অন্ধকার করলাম কার জন্যে তাও জানি না, কিন্তু মানহা আপুও বিশাল খুশি। বাদ জুম্মা 3 বোনেরই অলিমা হয়ে গেল। বাসায় সবাই এসে মিষ্টি মুখ করলো একে অন্যের। মিলির কাছে শুনলাম বড় আপুর বিয়ে হয়েছে সাদের সাথে। মনে মনে এত হাসি আসলো যা বলার মতো না। রাসেল ভাইয়ের কথা অনুসারে বড় আপুকে এখন সবাই পাদের বউ বলবে। সাদ চলে যাবে ইতালি, তাই এত হুড়ঝুড় করে বিয়ে করানো। মানহা আপুর বিয়ে হয়েছে পরিভাবির আপন ভাইয়ের সাথে। বাহ, ভালোই তো আত্মীয়তার মধ্যে আত্মীয়। আমার খালাদের চয়েস আছে বলে মানতেই হবে। কিন্তু কথা হলো আমার বিয়েটা হলো কার সাথে? নিজের কাছেই আজব লাগতেছে। আমার বিয়ে হলো আমিই জানি না যে কার বউ হলাম আমি। এ যেন বাংলা সিনেমাকেও হার মানায়। আমার জীবনের কাহিনী। আচ্ছা, যার সাথে বিয়ে হয়েছে তার হাত পা ঠিক আছে তো? ল্যাংড়া কানা না তো? কি যে এক চিন্তায় আছি। বাহ, একজনের ঘরের বউ হয়ে গিয়েছি, তাকে আমি চিনি না। অন্তত রাস্তায় হাঁটার সময় তাকে চেনার জন্য তো আমার স্বামীকে আমার চিনতে হবে। মিলিকে খুব আশা করে জিজ্ঞেস করলাম, আচ্ছা সবারটাই তো বললি, আর বাকি থাকে একজন, ওই একজনকে? মিলি বিমল এক হাসি দিয়ে বলল, নিপাপু আমার দুলারে চিনতে চায়, সেটা সারপ্রাইজ তোমার জন্য আপু। আমার বিয়ে ধুম করে বলা নেই কওয়া নেই 1 সপ্তাহের মধ্যে দিয়ে দিল। এর চেয়ে বেশি কি সারপ্রাইজ লাগবে আর? বাইরে বের হলাম বরের পরিচয় উদ্ধার অভিযানে, কিন্তু মাঝপথেই অভিযান বাদ দিয়ে রুমে এসে পড়া লাগলো বড় খালা আমার চোখ রাঙানিতে। রাতে বড় আপু গেল সাদুল্লা ভাইয়ের সাথে বাইকে ঘুরতে, ফ্যামিলি পারমিশনে। সাদুল্লা ভাই বেশি দিন থাকবে দেশে, তাই সে চায় বউয়ের সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে। তাই বিয়ের প্রথম রাতেই বউকে নিয়ে ফেরার। মানহাপুর পর হুট করেই এসে হাজির। জামাই খাতির শেষে আপু ভাইয়াকে নিয়ে রুমের দৌড়ে খিল দিয়েছে। মনে কষ্ট আমি প্রায় পাগল প্রায়। সবাই জামাইয়ের সাথে ঘুরতে পর্যন্ত চলে গেছে। আমি হতবাকি জামাইয়ের পরিচয় পর্যন্ত জানি না। আহা, কি কপাল আমার। রাতের খাওয়া শেষে আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করলো। প্রচন্ড ঝড় আর বাতাস। সবাই প্রস্তাব দিল লুডো আর ক্যারাম খেলবে। যারা যারা খেলতে বসলো তারা তো বসলোই, আর যারা না খেলতে পারলো তারাও গোল হয়ে বসে খেলা দেখতে লাগলো।
আমার আজকে বিয়ে হয়েছে আর আমি লুডো আর ক্যারাম খেলা দেখি। আস্তে করে উঠে আমি আমাদের রুমে চলে আসলাম। এসে বারান্দায় হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছি আর মনের মধ্যে একটাই ভাবনা ঘুরপাক খাচ্ছে যে মানুষটা কে, যে আমার জীবন সঙ্গী। কেন জানি না ঘরের মধ্যে গন্ধরাজ ফুলের ঘ্রাণ আসছে, কিন্তু গন্ধরাজ ফুল আসবে কোথা থেকে? আজব তো, কারেন্টটাও চলে গেল একটু পরে। চোখ বন্ধ করে শুধু বৃষ্টির শীতল ছোঁয়া অনুভব করছিলাম। হঠাৎ বিদ্যুৎ চমকানোর আলোতে এক পলকের জন্য দেখলাম রাসেল ভাই হাতে সাদা সাদা কে নিয়ে যেন হাঁটু কেড়ে আমার সামনে বসে আছে। আপনি এখানে? এতটুকু বলেই কোনো অজানা অভিমান যেন মুখের ভাষা আটকে আসলো। হাতে গন্ধরাজ ফুল আর হাঁটু গেড়ে সে আমার সামনে বসা। আমি যে আজ অন্য কারো হয়ে গেছি আর এখন সে আসছে আমাকে প্রপোজ করতে। শার্টের কলার ধরে টেনে তাকে দাঁড় করালাম। কেন জানি না প্রচণ্ড জেদ হচ্ছিল তার উপরে। শুধু পারেন আমার সাথে রাগই দেখাতে, অন্য কোনো কিছু বোঝার যোগ্যতা আপনার নেই আর কখনোই হবে না। এই বলেই সরে আসতে চাইলাম, পিছনের থেকে জড়িয়ে ধরে রাসেল ভাই বলল, আচ্ছা যাবি তো, সমস্যা নেই, কিন্তু তার আগে কিছু কথা শুনে যা। এক রাশ অভিমান নিয়ে বললাম, কিছু কথা শোনার দিন শেষ হয়ে গিয়েছে। আমি যে আজ অন্য কারো। এতক্ষণ লাগছিল জেদ এখন এক অজানা অভিমানে বাকরুদ্ধ হয়ে আসছে। যে কোনো সময় চোখের পানির বাঁধ ভেঙে চলে আসতে পারে। শুধু চাইছিলাম তার বাহুডোর থেকে ছুটে আসছে। সে যেন আরো শক্ত করে আঁকড়িয়ে ধরলো আমাকে। পেছন থেকে ফিসফিস করে বলল, নিপা আগে শুনবি তো আমার কথা, তারপর যা যেখানে যাওয়ার। ঘুরে একদম তার মুখের দিকে তাকিয়ে রইলাম। কেন জানি না মনে হচ্ছে এই মানুষটাকে আমি চিনি না, খুব যেন অচেনা মনে হচ্ছে তাকে। বৃষ্টিতে এমনিতেই কাক ভেজা হয়ে গেছে, এখানে দাঁড়িয়ে বলবো নাকি ঘরে যেয়ে বলবো? রাসেল ভাইয়ের প্রশ্ন। রুমে অনেক অন্ধকার, ইলেকট্রিসিটি নেই। আমি উত্তর দিলাম, তুই চল রুমে, আমার শীত করছে। এইটুকু বলেই রাসেল ভাই রুমে ঢুকে গেল। আমিও তার পিছে পিছে রুমের ভিতরে ঢুকলাম। নিবা একটা টাওয়াল দে তো, আর জয় রুমে আমার একটা 3/4 প্যান্ট ফেলে গিয়েছিলাম, ওইটাও নিয়ে আয়, চেঞ্জ করবো, না হয় ঠান্ডা লাগবে। টি শার্ট খুলতে খুলতে বলল রাসেল ভাই। ফর্সা শরীরটা অন্ধকারেও যেন আমি দেখছিলাম। এই শরীরটা দেখলেই যেন আমার ঘোর লাগে। পরক্ষণে ঘোর কেটে মেজাজটা সেই লেভেলের খারাপ হলো। সাহস কত বড়, অন্যের বউকে হুকুম দিচ্ছে। আমি বললাম, কেউ যদি জানে আপনি আমার রুমে ঝামেলা হয়ে যাবে। কেউ জানবে কি করে? আমি যখন ঢুকেছি সবাই খেলায় মশগুল ছিল, তুই আস্তে করে জয় রুমে গিয়ে নিয়ে আসবি। বাইরের লোক, হুট করে কেউ দেখে ফেললে কি যে করবে আমাকে আমি নিজেও জানি না। তুই যাবি নাকি আমি যাব? তখন কিছু হলে কিন্তু আমি জানি না। পাগল মানুষ, কখন কি করে বসে নিজেও জানি না। কথা না বাড়িয়ে সোজা ভাইয়ার রুমে চলে গেলাম। কি করে যে ওই প্যান্টটা পেলাম আমি নিজেও জানি না। মনে হলো যেন ঘোরের মধ্যে নিচে রুমে আসলাম। আজকেই বিয়ে হয়েছে আমার, আর বাসা ভর্তি লোক। যদি কেউ জানে আমার রুমে রাসেল ভাই, তাহলে যে কি হবে জাস্ট ভাবতে পারতেছিলাম না। রুমে এসে তাড়াতাড়ি ফোনের লাইট অন করে দেখলাম সে দাঁড়িয়ে আছে জানালা ঘেঁষে, যেন এক অন্য চোখে বাইরের বৃষ্টি দেখছে। সেই চাহনিতে কি যে নেশা তা কাউকে বোঝানো যাবে না। প্যান্টটা সামনে বাড়িয়ে ধরতেই বলল, যা তো নিবা, রুমের দরজা লক কর। কেন দরজা লক করবো কেন? আমি ঘাড় বেঁকিয়ে প্রশ্ন করলাম। সমস্যা নেই, খোলা থাক, হুট করে কেউ এসে দেখুক আমি তোকে কাহিনী শোনাচ্ছি। এই বলেই ওয়াশরুমে ঢুকলো রাসেল ভাই। মনে মনে ভেবে দেখলাম সত্যিই তো, মেলি জিমি আছে বা খালারা যদি কেউ চলে আসে তাইলে মায়ের আগে দেবে, বিচার পরে করবে। এর চেয়ে ভালো দরজা লক করে দিই। দরজা লক করে বিছানায় বসতেই দেখলাম বৃষ্টির ছেটায় জামা ভিজে আছে। তার মানে আমারও ড্রেস চেঞ্জ করতে হবে। যে পাগল ঢুকেছে ওয়াশরুমে, কখন বের হবে কে জানে। এর চেয়ে ভালো আমি রুমেই ড্রেস চেঞ্জ করে ফেলি। ওয়াশরুমের বাইরে থেকে ছিটকিনি আটকিয়ে অন্ধকারে হাতড়ে পেলাম এক টি শার্ট। সেটা পরে নিচে স্কার্ট পরে তাড়াতাড়ি যেয়ে ছিটকিনি খুলে দিয়ে বিছানার উপরে পা উঠিয়ে বসে বসে গেম খেলতে লাগলাম। আহা, কি কপাল আমার! বিয়েটাতে আমার ঘরে অন্য পুরুষ, আর আমি খেলি গেম। আর স্বামী? এখনও আমি জানিই না আমার স্বামীটাকে। রাসেল ভাই অনেকগুলো গন্ধরাজ ফুল এনেছে। এত ফুল কই পেয়েছে কে জানে। দুটো ফুল নিয়ে খোপায় গুছলাম। মনটা যেন এমনিতেই ভালো হয়ে গেল, কেন জানি না। কি ব্যাপার,
এতক্ষণ হয়ে গেল বের হয় না কেন লোকটা? এই ভেবে ভেবে যখন বিরক্ত হচ্ছিলাম তখনই নবাব সিরাজউদ্দৌলার বংশধর বের হলেন। খালি গা, ভেজা শরীর, মাথার চুলগুলো লেপ্টে আছে। ইস, নিজেকে আটকানোই যে দায়। সব বাদ দিয়ে অন্যদিকে তাকিয়ে থাকলাম। ওয়াল ঘড়িতে তখন বাজে 9টা, কিন্তু বৃষ্টি তো কমেই না, বরং আরও বাড়তেছে। ঠিক আমার সামনে এসে বসলো সে, চোখের দিকে তাকিয়ে বলল, শোন, আমি কিছু কথা বলবো, কথার মাঝখানে কোনো কথা বলবি না। মাথা কাত করে সায় দিলাম যে আচ্ছা, কিছুই বলবো না। জানিস নি বা, যখন আমি তোদের বাসায় প্রথম এসেছিলাম জয়ের সাথে, তখন তুই মনে হয় ক্লাস 7-এ পড়িস। আমি আসলে, সবাই আসলেও তুই কিন্তু আসিস নাই আমার সামনে, মনে আছে তোর? পর্দার আড়াল থেকে ওকে দিয়ে 2টা সাদা সাদা চোখ আমাকে দেখছিল। আমি কিন্তু খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম মুখখানি দেখার জন্য। এই বলেই মুচকি হাসি দিল রাসেল ভাই। আমি অপলক চেয়ে শুনতেছি তার কাহিনী। পরের দিনেও জয়কে ঢাকার উসেলে এসেছিলাম ওই মুখটা দেখতে। শুনি স্কুলে চলে গেছিস তোরা। এরপরে আর বাসায় আসতাম না। স্কুলে আসার পথে এমন এক জায়গায় দাঁড়াতাম যাতে তোরা কেউই দেখতে না পারিস। প্রথম দিন তোকে স্কুল ড্রেসে দেখে আমার এত হাসি পেয়েছিল যে এই পিচ্চিটাকে এত পছন্দ করার আছে কি। কিন্তু তুই যখন ওই 2টা চোখ নাড়িয়ে নাড়িয়ে কথা বলিস, আমার মনে হয় পুরো পৃথিবী একপাশে আর তোর ওই 2 চোখ অন্যদিকে। যখন তুই টেনে উঠলি তখন এক অন্য চিন্তা শুরু হলো। তোকে হারিয়ে ফেলার ভয় ঢুকলো মাথার ভেতরে। তোর চারিদিকে অদৃশ্য ঢাল হয়ে গেলাম, কাউকে তোর পর্যন্ত আসতেই দিতাম না। এটুকু বলেই রাসেল ভাই বড় একটা নিঃশ্বাস ছাড়ল, যেন অনেক দিনের জমানো ব্যথা দূর হয়ে গেল তার। তখন বুঝলাম স্কুল কলেজে আমার দিকে চেয়ে কেউ হাসলে পরের দিন তাকে দেখতাম আমার দিকে ভয়ে ভয়ে তাকাতে। এই হলো তার আসল কাহিনী। রাসেল ভাই আবারও বলতে লাগলো, তুই কি করিস, কই যাস, সব সময় ছায়ার মতো থাকতাম তোর সাথে। যখনই বৃষ্টি হতো আমি সব ফেলে তোদের বাসার সামনে চলে আসতাম। আমি জানতাম তুই বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি ধরবি, কিন্তু কখনো তোকে বুঝতে দিইনি যে আমি তোকে ভালোবাসি। কেউ যদি আমাকে বলে একদিকে তুই অন্যদিকে সারা পৃথিবী, তাহলে আমি বলবো আমার তোকেই চাই। আমার যেন বিশ্বাসই হচ্ছিল না যে এই মানুষটা আমাকে এত এত ভালোবাসে। নতুন করে যেন আবিষ্কার করছিলাম মানুষটাকে, কিন্তু বুকটা ভেঙে যাচ্ছিল এই ভেবে যে আমি এখন কি করব। আমি যে আজ অন্য কারো। তোর দিকে কেউ তাকালে যেন আমার মাথায় রক্ত উঠে যেত, মনে হতো তোকেই মেরে ফেলি। কেন তুই এত সুন্দর, আর কেনই বা অন্য কেউ তোর দিকে তাকাবে? তুই যখন ওড়না পেঁচিয়ে মাথায় ঘোমটা দিয়ে বের হইস তখন তোকে মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর কেউ থাকলে সেটা হলি তুই। তোর লম্বা লম্বা চুলগুলো ছেড়ে রাখিস, তার ঘ্রাণে আমি পাগল হই। এটুকু বলেই আমার হাত ধরল সে। আমিও যেন কোনো বাধা না দিয়ে তার কথায় মত্ত হয়ে গেলাম। রাসেল ভাই আবার বলতে শুরু করলো, জয়ের হলুদে তোর নাভির উপরে তিল দেখে মনে হচ্ছিল এত সুন্দর একটা জায়গায় তিল শুধু তোরই হতে পারে, অন্য কারো না। খুব ইচ্ছে করছিল আলতো করে ছুঁয়ে দিই তোর ওই তিলটা। বিয়ের আগের দিন জয় যখন আমাকে ঘুম পাড়িয়ে রেখে পরীর সাথে দেখা করতে গেল, আমার খুব ইচ্ছে হচ্ছিল আমিও তোকে একটু দেখি, ঘুমিয়ে গেলে তোকে কেমন দেখায়। তুই জানিস ঘুমের মধ্যে তুই কি পরিমাণ নড়াচড়া করিস। সেদিন হঠাৎ ঘুম ভেঙে যেতেই আমার পাশে তোকে দেখে কি পরিমাণ আশ্চর্য হয়েছিলাম তুই জানিস। মনে হচ্ছিল এই যেন স্বপ্ন, কিন্তু তোর এই ঠোঁটটা আলতো করে ছুঁয়ে দিয়ে বুঝলাম যে আমার স্বপ্নটা সত্যি হয়েছে। কতক্ষণ সে তোকে হা করে দেখেছিলাম আমি নিজেও জানি না। ঘুম ভাঙে তোর রম চিমটি খেয়ে দেখি তুই আমার বুকের উপরে শুয়ে মুখ উঁচু করে আমাকে দেখছিস। তুই যখন উঠে গেলি মন চাচ্ছিল তোকে আবার টেনে আমার বুকের উপরে নিয়ে শুয়ে থাকি, কিন্তু তুই আবালের রানী। এতটুকু বলেই বড় একটা নিঃশ্বাস নিল সে। এত যখন ভালোবাসতেন তো বলেননি কেন আগে? এই প্রথম কথা বললাম আমি। তোকে খুব বেশি হারানোর ভয় ছিল রে। বাসা সবাই জানতো আর রাজিও ছিল। জয়কেও ইশারা ইঙ্গিতে বুঝিয়েছিলাম আমি তোকে পছন্দ করি, কিন্তু সমস্যা ছিল তোর বড় 2 বোন। ওদের বিয়ের আগে তো আর তোকে কখনোই বিয়ে দেবে না। এটুকু বলেই যেন আমার হাতটা আরো শক্ত করে মুঠি করে ধরল রাসেল ভাই। নিজেকে যেন আর বাধা দিতে পারলাম না। হু হু করে ওনার বুকের উপরে পড়ে কাঁদতে লাগলাম। আমিও যে আপনাকেই ভালোবাসি। এখন কি হবে? আমার যে বিয়ে হয়ে গেছে, কখনোই আর ফ্যামিলি মেনে নেবে না আপনার আমার ভালোবাসা। ওনাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, নিপা, তোর কি মাথা ব্যথা করছে? একটু শুয়ে পর, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিই। হঠাৎই রাসেল ভাই এক কথা বলে উঠল। এত রাগ যে হলো বলার মতো না। আমি কাঁদি আমার আবেগে, আর উনি আছে ওনার তালে। কিসের মধ্যে কি পান্তা ভাতে ঘি।
রাগ করে খাটের ওয়ালের সাইডে ফিরে শুয়ে পড়লাম। উনি আস্তে আস্তে আমার পাশে শুয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। এমন করতে করতে কখন সে ঘুমিয়ে পড়েছি সেটা নিজেও জানি না। ধুম ধুম কিলের আওয়াজে চোখ খুলে দেখলাম ঘরে সূর্যের আলো ঢুকছে। এত তাড়াতাড়ি সূর্য উঠল কি করে? হঠাৎ মনে হলো দিন হয়ে গেছে। তারপর মনে হলো, হাই আল্লাহ, রুমি তো রাসেল ভাই ছিল, সে কই? শব্দে আবার মনে পড়ল, রাসেল ভাই বাইরে গেলে দরজা ভেতর থেকে আটকালো কে? আজব তো, রুমি আর কেউ ছিল নাকি? মাথা ছাড়া দিয়ে মাথা পরিষ্কারের চেষ্টা করলাম। বড় বড় নিঃশ্বাস নিলাম যাতে ব্রেন পর্যন্ত অক্সিজেন যায়। ভালো করে খেয়াল করে দেখলাম আমি রাসেল ভাইয়ের পিঠের উপর ঘুমিয়েছিলাম এতক্ষণ। ইয়া খোদা, আবারও একই ভুল? না, আগেরবার তো একটা কাহিনী ছিল, কেউ দেখে নাই। এত বড় একটা মানুষকে আমি কি করে লুকোবো? ওদিকে দরজায় আঘাত করেই যাচ্ছে। এখন না খুলে উপায়ও নেই, কিন্তু দরজা খুললে হবেটা কি? এই ভেবে 7 পাঁচ চিন্তা করতে করতে দরজা খুলেই দেখি বড় খালা আম্মা সামনে। কি রে নিপা, এতক্ষণ ধরে দরজা নক করছি, তাও তোর ঘুম ভাঙে না? চোখ কুচকিয়ে প্রশ্ন করলো বড় খালা আম্মা। ভয়ে দেখি হাত পা ঝিমঝিম করতে শুরু করেছে ততক্ষণে। কি করব, কি বলবো, কি না কর কিছুই মাথায় আসছিল না। কোনো মতে বললাম, বড় খালা আম্মা আপনি চান আমি ফ্রেশ হয়ে আসতেছি। বড় খালা আম্মা চলে যেতেই আমি তাড়াতাড়ি করে দরজা লক করে আবার রাসেল ভাইয়ের কাছে চলে আসলাম। কতক্ষণ আস্তে আস্তে ডাকাডাকি করে যখন দেখলাম ওঠে না, তখন না পারতে 2 হাত দিয়ে ধাক্কা দিতে থাকলাম তার পিঠে। সারা জীবন উদাহরণ দিতে শুনেছি কুম্ভকর্ণের মতো ঘুমোই, আজ পয়লাবার দেখলাম কুম্ভকর্ণ কাহাকে বলে। রাসেল ভাই উপর হয়ে ঘুমিয়েছে, খেয়াল করে দেখলাম ওনার বুকের নিচে আমার ওড়না। কতক্ষণ সেই ওড়না ধরে টানাটানি করলাম। মন চাচ্ছিল লাঠি এনে কতক্ষণ এইটার পিঠের উপরে পিটায়। যখন ডাকতে ডাকতে টায়ার্ড হয়ে গেলাম, না পেরে ফ্লোরেই বসে পড়লাম। মানুষটা নড়েও না চড়েও না, ভুসভুস করে ঘুমুচ্ছে। বড় বড় নিঃশ্বাস নিলাম। যা হবার তাই হবে, সমস্যা নাই। ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হয়ে বের হলাম রুম থেকে। ডাইনিংয়ে বিশাল আয়োজন, হরেক রকম নাস্তা। নতুন জামাই বাসায় এসেছে বলে কথা, কিন্তু একটা জিনিস খুব আশ্চর্য লাগতেছে, সবাই যেন আমার দিকে কেমন কেমন করে তাকাচ্ছে। মানহা আপু নতুন ভাইয়াকে নিয়ে নাস্তা খেতে এসেছে। শুনলাম বড় আপু নাকি এখনো আসেই নাই। বাহ, কি মজা সবার। আর আমি ভয়ের চোটে আধমরা হয়ে আছি। কখন সবাই দেখে ফেলেছে আমার রুমে রাসেল ভাই ঘুমিয়ে আছে। কি রে নিপা, তোর মুখটা আমার আমসির মতো শুকিয়ে আছে কেন? খালা আমার প্লেটে নাস্তা দিতে দিতে বলল। কই কিছু না তো, আমি ঠিক আছি খালা। কোনো রকমে কথা এড়িয়ে খাওয়া শুরু করলাম আমি। ইস, বরের চিন্তায় চিন্তায় আর বুবুজানের ঘুমই আসে না। আপুর তাই না রে জিমি? এই কথা বলে খিটখিট করে হেসে উঠল মিলি। মন চাচ্ছিল সোজা চেয়ে ওই শাকচুন্নির কলা টিপে ধরি। তাতে দাঁত পিষে কোনো রকমে নাস্তা যেন খাচ্ছিলাম না, গিলছিলাম। ছোট খালু পাশে এসে বসলেন। খালুর দিকে তাকিয়ে দেখি আমার মুখ কতটুকু শুকিয়েছে জানি না। বেচারাকে দেখলে মনে হয় 1 মাসের আমাশার রোগী। খালু, শরীর ঠিক আছে তো আপনার? আমি প্রশ্ন করে বসলাম। আর মা, শরীরে বেঁচে আছি, এটাই অনেক কিছু। এই বলেই নাস্তায় মন দিল খালু। খালামণি দিব্যি ঘুরতেছে, হাসতেছে, আর বেচারা খালুর হাসার স্বাধীনতা পর্যন্ত নেই। খেয়ে রুমে রান্নাঘরে ঘুরে ঘুরে এসে দেখি আমার রুমের দরজা হালকা ফাঁকা করা, যেন কলিজার ভেতরে কেউ জোরে একটা চিপা দিয়ে ধরেছে। কেউ ঢুকেছে নাকি আমার রুমে? হাই কপাল, কেউ যদি ওনারে দেখে আমার রুমে ঘুমানো, তখন কি হবে? এক ছুটে রুমে যেয়ে হাজির হলাম। বিছানা এলোমেলো হয়ে পড়ে আছে, আমার ওড়নাও আগের জায়গায়, কিন্তু বিছানা খালি। গেল কই রাসেল ভাই? বড় একটা স্বস্তির নিঃশ্বাস যেন ফেললাম আমি। যেখানে গেছে যাক, গেছে তো। রুম গোছাতে গোছাতে মিলি চিমি এসে হাজির। আমাকে দেখেই কেমন কেমন করে যেন ঢলাঢলি করে হাসাহাসি করতেছে। কি রে, পেটে কি গুঁড়োকৃমি হয়েছে নাকি যে এমন করতেছিস? মেজাজ খারাপ করে প্রশ্ন করলাম। আমার কথা শুনে যেন ওদের হাসি এমনিতেই বেড়ে গেল। কি যে খারাপ লাগছিল বলে বোঝাতে পারবো না। কান ধরে দুটোকে রুম থেকে বের করে দিলাম। নিজে পাচ্ছি না নিজের যন্ত্রণায়, আর ওই ফাজিলগুলো আছে ওদের মজায়। বড় খালা আম্মা ঘোষণা দিলেন আজকের লঞ্চেই উনি ঝালকাঠি ব্যাক করবেন। সবাই এত অনুরোধ করার পরেও উনি সিদ্ধান্তে অটল। ছোট খালামণিও আজকে ওনার বাসায় চলে যাবে নতুন জামাই মেয়েকে নিয়ে। সাত দুলাভাই কল দিয়ে জানালো সে তার বউকে নিয়ে অজানায় হারিয়েছে।
বড় ভাবিও চলে যাবে তাদের বাসায়। পুরো বাসা খালি, আর আমি হচ্ছি বলদে আজম, যে এখনও জানেই না তার বরকে। নাস্তা খেয়ে সবাই মোটামুটি গাট্টি বোচকা গোল করে হাওয়া। সবাই যাওয়ার পর শুরু হলো আমার মিলির আর খালার কাজ। ভাবি নতুন, সেও এসে হাত লাগালো। চারজন যখন ঘরদোর মোটামুটি একটা অবস্থায় আনতে আনতে বেলা শেষে যখন গোসল করে বের হলাম, তখন ঘড়িতে প্রায় 4টি ছুঁই ছুঁই করতেছে। ভেজা চুলগুলো টাওয়ালে পেঁচিয়েই ডাইনিংয়ে চলে আসলাম। পেটের ভেতরে যেন ইঁদুর বেড়াল সব একসাথে ফালাফালি করতেছে। টেবিলে বসেই দেখি মিলি আর ভাবি খাইতেছে। নতুন ভাবি ভারী মিশুক টাইপের মানুষ, আবার অনেক রসিকও। আমাকে দেখেই বলে উঠল, কি ব্যাপার নিপা, প্রথম রাত কাটলো কেমন? এই বলেই চোখ টিপ দিল। মনের কষ্টে প্লেটে শুধু ভাতই চাবাতে থাকলাম। খালা আসাতে আর কোনো কথা হলো না। খালা এসেই তরকারি আমার প্লেটে উঠিয়ে দিয়ে বললেন, কালকে তো শ্বশুর বাড়ি থেকে লোক আসবে, দুপুরে রেডি থাকিস। আর যে এখন ঘুমিয়ে নে, চেহারা দেখে তো মনে হচ্ছে সারা রাত হা করে জেগে বসেছিলি। খালাকে কিভাবে বলি সারা রাত এক পাগলের পিঠের উপরে পড়ে পড়ে ঘুমিয়েছি। আসরের পরে যখন রুমে যেয়ে পিঠ লাগালাম বিছানার সাথে, তখন মনে হলো, ইস, এর চেয়ে শান্তি আর মনে হয় নেই পৃথিবীতে। একটু ঘুমালে কেমন হয়। পাশে ফিরে কোলবালিশটা যখন কোলে দিয়ে চোখ বন্ধ করেছি, তখনই যেন দেখলাম সেলুলয়েড ফিতার মতো রাসেল ভাইয়ের সাথে আমার দৃশ্যপট। কাল রাতেও মানুষটা আমার সাথে ছিল, সারা রাত ঘুমিয়েছে আমার সাথে। ঠিক তখনই একটা কথা মনে পড়ল। কালকে রাতে এত মানুষ ছিল বাসায়, আমি রুম লক করে ঘুমালাম সারা রাত, কেউ আমার রুমে নক করলো না কেন? ঘটনাটা কেমন চিনি প্যাচ প্যাচ লাগলো আমার কাছে। এমন হবার তো কোনো যুক্তিই নেই। সে যাই হোক, রাসেল ভাই গেল কই? উফ, এত চিন্তা আর মাথায় কাজ করছে না আমার। মনে হচ্ছে মাথার মধ্যে 2-4টি যা স্ক্রু ছিল সব খুলে পড়ে গেছে টপ টপ করে। সে যাই হোক, আমার কি বিয়ে হয়েছে বরকে এখনও চিনি না। এই কথা যদি কাউকে বলি, সে নির্ঘাত আমাকে নিজ দায়িত্বে পাবনা ভর্তি করে দিয়ে আসবে। আগটুম বাগটুম ভাবতে ভাবতে কখন সে ঘুমিয়ে পড়েছে নিজেও জানি না। ঘুমের মধ্যেই মনে হলো কে জানি আমার মুখে পানির ছিটা দিচ্ছে। চোখ না খুলেই মানা করলাম পানি যেন না মারে, কিন্তু একটু পরপর ছিটা পড়ছেই। না পারতেই চোখ খুলে দেখি ঘুটঘুটে অন্ধকারের মধ্যে বসে আছি আমি। কিছুক্ষণ পরে মনে হলো আসরের শেষ দিয়ে ঘুমিয়েছি। এখন রাত হয়ে গেছে। পিছনে ফিরে দেখি মাথার কাছের জানালা খোলা, সেখান থেকেই পানির ছিটা আসতেছে। বাইরে দুর্দান্ত বৃষ্টি হচ্ছে। লাইট জ্বালিয়ে ঘড়িতে দেখলাম প্রায় 8টার কাছাকাছি বাজে। যে অবস্থায় ছিলাম সেভাবেই রুম থেকে বের হলাম। জিমি এসেছে মিলি ওড়ে নিয়ে ও রুমে শুয়ে শুয়ে ফোন দেখতেছে। ভাইয়া ভাবিও রুমে। খালা খালুর রুমের দরজা খোলা। খালা কি জানি সেলাই করতেছে আর খালু মনোযোগ দিয়ে টিভি দেখতেছে। মিলির রুমে যেতেই দুটো অদ্ভুত একটা লোক নিয়ে আমার দিকে তাকিয়ে রইল। ওদের তাকানো দেখে মনে হলো আমি যেন মঙ্গল গ্রহের এলিয়েন। কি রে, এমন করে তাকিয়ে আছিস কেন? আমাকে কি নতুন দেখতেছিস নাকি? প্রশ্ন করলাম ওদের। আপু, তোমার মাথায় কি হয়েছে? জিমি প্রশ্ন করলো আমাকে। মাথায় শিং গজাইছে। মেজাজ খারাপ করে উত্তর দিলাম আমি। নিপাপু, তোমার মাথা দেখে মনে হচ্ছে নির্ঘাত কোনো সাইক্লোন মাথার চুলের ওপর দিয়ে গেছে। এই বলেই মিলি আমার দিকে তাকালো। আমি তাড়াতাড়ি ড্রেসিং টেবিলের সামনে চেয়ে দাঁড়ালাম। হাই কপাল, ঘটনা একদম সত্যি। এগুলো চুলের চেয়ে স্বর্ণের মতো বেশি লাগতেছে। তাড়াতাড়ি করে চিরুনি দিয়ে চুল সমান করে ফেললাম। আবার ওদের পাশে এসে বসলাম। আচ্ছা, তোরা যদি একটা কথার উত্তর দিস তাহলে তোদের জন্য অনেক সুন্দর গিফট আছে, বললাম মিলি জিমিকে। দুইটাই খুব আগ্রহ করে সামনে এসে বসলো। কি প্রশ্ন আপু, তাড়াতাড়ি বলো। আগ্রহে মিলির চোখ চকচক করছে। আচ্ছা, আমার বিয়ে যার সাথে হয়েছে তাকে তোরা চিনিস? সুন্দর করে প্রশ্ন করলাম। সামনের দুইটা তাদের ঘাড় কাত করে জানিয়ে দিল যে হ্যাঁ, তারা চেনে। তার মানে আমার ওষুধ ধরেছে। মনে মনে আন্ডারটেকার মতো হু হু করে একটা হাসি দিলাম যে নাকের উপর মোলা ঝোলাইছি। এইবার বরব্যাটের পরিচয় তো আমি জেনেই ছাড়বো। মিষ্টি করে একটা হাসি দিয়ে বললাম, আচ্ছা সে কি করে, নাম কি, থাকে কোথায়, এসব পরিচয় একটু দে না বোন। আমি তো মনে মনে হাসি দিয়েছিলাম ওই বজ্জাত দুইটা, আর মনে মনে না জোরে জোরে হুহা হুহা করে হাসতে লাগলো। দুইটারে ঠিক আলাদিনের প্রদীপের জিনের মতো লাগছিল। মিলি এসে সুন্দর করে আমার গাল ধরে বলল, তুমি গিফট হিসেবে বেশি হলে 10 টাকার একখান ডেয়ারি মিল্ক চকলেট ধরিয়ে দিবে, বলবে মিলি জিমি দুজনে ভাগ করে খা।
কই আমি এমন করি? আমি ভাঙা স্বরে বললাম। নিপাপু, মিথ্যা কথা একদম বলবা না, ইতিহাস সাক্ষী। জিমিও সায় দিল মিলির সাথে। নয়াদোলায় আমাদের খোশ হিসেবে কি কি দিছে তা শুনলে তো তুমি স্ট্রোক করবা শুকনার উপরে। শুধু কন্ডিশন দিছে এই যে আমরা যেন তোমার ওনার পরিচয়টা না দিই। 32খানা দাঁত বের করে বলল মিলি। মন চাচ্ছিল খুশি মেরে ওর সবগুলো দাঁতই ফেলে দিই। পরে ভাবলাম না থাক, বোনই তো। পরে দেখা গেল দাঁত নাই, তাই বিয়েই হলো না। তাই অনেক কষ্টে নিজেকে সংবরণ করলাম। রাগ দেখিয়ে উঠে হাঁটা দিলাম। শুনতেছি পেছন থেকে 2 হনুমান বলছে, যাও যাও, তুমি না থাকলে সমস্যা নেই, কিন্তু দুলাভাই গেলে ভীষণ লস। কি যে লাগছিল আমার বলে বোঝাতে পারবো না। 9টার দিকে সবাই মিলে খেতে বসলাম। দেখলাম অনেক কিছু রান্না করেছে খালা। কচুর লতি দিয়ে চিংড়ি মাছ, ডিমের কোরমা, গরুর মাংস, আমার ফেভারিট শুটকি ভর্তা, লাল শাক ভাজি। আমি শুটকির বাটিটা টেনে নিয়ে খেতে বসলাম। ভাইয়া তখন খোঁচানো শুরু করলো, কিরে নিপা, তুই একটা শুটকি খাস নাকি ও একটা শুটকি? মেরি তখন উত্তর দিল, ভাইয়া তুমি একটা গরু খাও, তুমি গরু। আমাদের বাসায় একটা অলিখিত নিয়ম আছে, যখন ভাইয়া আমাদের কোনো বোনের পিছনে লাগে তখন আমরা সব বোনেরা এক হয়ে যাই, নিজেদের মধ্যে যতই ঝামেলা থাক না কেন। আবার খালা যদি আমাদের কিছু বলে তো আমরা সব ভাই বোন এক হয়ে যাই। তখন খালা চিল্লাই আর বলে, নিজেরা কুত্তার মতো কামড়াকামড়ি করিস, আর আমি কিছু বলতে গেলেই জোট বেঁধে আমারে ধরিস। এজন্যই বলি রসুনের পেছন সব এক। ঝগড়া মোটামুটি তুঙ্গে। আমি মিলি ঝিমি এক দলে, ভাইয়া অন্য দলে। এমন সময় খালা ভাতে চামচ উঁচু করে বলল, আর একটা কথা বলবি কেউ, সোজায় চামচ ভাঙো তার উপরে। চুপ করে ভাত খা সবাই। খালার উপরে কোনো ভরসা নাই, নতুন ভাবির সামনে মেরেও বসতে পারে। তাই সবাই তাড়াতাড়ি খাওয়া শুরু করলাম। সবাই খুব ক্লান্ত ছিল। মিলি চিমিকে বললাম আমার রুমে ঘুমোতে, সোজা বাংলায় না করে দিল। ওদের নাকি কী সব সিক্রেট কথা আছে। কি আর করার। রুমে এসে দেখি বৃষ্টি আবারও শুরু হয়েছে। কি এক মুশকিল, রাত হলেই বৃষ্টি হয়। রাত 10:30টার দিকে ফোনের আলো চলতে দেখে ফোন উঠিয়ে দেখি 11টা মিসড কল। এত কল কে দিল? কল তাড়াতাড়ি ব্যাক করতেই সাথে সাথে রিসিভ করলো ফোন। জিজ্ঞেস করলাম কে বলছেন। তুই তাড়াতাড়ি দরজা খোল, আধা ঘন্টা যাবত দরজার সামনে দাঁড়ানো। কণ্ঠ শুনেই বুঝলাম এটা আর কেউ না, রাসেল ভাই। মাথায় আর কাজ করছিল না যে কি করব। এত রাতে উনি আবার এসেছে কেন? যদি খালা, খালু বা ভাইয়া উঠে যায়। দিশা না পেয়ে অন্ধকারে ছুটে দরজার কাছে গেলাম। দেখি সত্যিই উনি দাঁড়ানো, হাতে অফিস ব্যাগ, কালো শার্ট ভিজে লেপটে গেছে শরীরে। আমি হতবাক হয়ে ভাবছি অফিস থেকে এখানে এসেছে কেন? আজকেও কি থাকার প্ল্যান করে এসেছে নাকি? কিরে তুই এমন জমে দাঁড়িয়ে আছিস কেন? ব্যাগটা ধরবি তো নাকি? এই বলে ব্যাগটা আমার দিকে ছুঁড়ে দিয়ে জুতা খুলে আমার রুমের দিকে চলে গেল। আমিও তাড়াতাড়ি করে মেইন ডোর লক করে সোজা ওনার পিছে পিছে যেয়ে হাজির। আজকে আর আমার দরজা আটকানো লাগলো না, নিজেই উপরে ছিটকিনি টেনে লাগিয়ে দিল। আমার টাওয়েলটা টেনে নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। উফ, এত যন্ত্রণা যেন আর সহ্য হয় না আমার। আমি কি তার বউ নাকি যে এমন করা শুরু করেছে? গোসল করে কোমরে টাওয়েল ছড়িয়ে যখন বের হলো আমার মুখ থেকে কি করে যেন ওয়াও শব্দটা বের হয়ে গেল। মাথা মুছতে মুছতে ঘুরে আমার দিকে তাকিয়ে রাসেল ভাই বলল, খিদে পেয়েছে অনেক, ভাত দে টেবিলে। ইয়া খোদা, বলে কি ডাইনিং রুমে বসে খাবে এই লোক? নির্ঘাত পাগল হয়ে গেছে। আমি বললাম আপনি এখানে বসেন, আমি রুমে ভাত এনে দিচ্ছি। রান্নাঘরে যেয়ে প্লেটে ভাত এনে দিতেই খাওয়া শুরু করলো সে। বুঝলাম যে অনেক খিদা পেয়েছিল। আমাকে জিজ্ঞেস করলো খেয়েছি কিনা। মাথা কাত করে উত্তর দিলাম খাওয়া শেষ করে যখন প্লেট সিঙ্কে রেখে রুমে আসলাম তখন দেখি সে ব্যাগ থেকে কি যেন বের করতেছে। গুটি গুটি পায়ে এগিয়ে যেয়ে দেখি খুব সুন্দর একটা গোলাপি কালারের শাড়ি, যার পার কালো। আমার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা পরে আয়, ম্যাচিং ব্লাউজ আছে? এত রাতে শাড়ি পরার কি দরকার? প্রশ্ন করলাম আমি। শুধু শাড়ি পরবি না সাথে ম্যাচিং অর্নামেন্টসও পরবি? এই বলে হাতে শাড়িটা ধরিয়ে দিল। ওয়াশরুমে ব্লাউজ পেটিকোট পরে যখন শাড়ি পরতেছি তখন ভাবতেছি কই একটু শান্তিতে ঘুমাবো তা না, এখন আবার শাড়ি পরে র্যাম্পে হাঁটতে হবে। শাড়ি পরে বের হয়ে দেখি রাসেল ভাই নীল একটা পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে। আচ্ছা, এই লোকের ব্যাগে কি মিনি আলমারি নিয়ে ঘোরে নাকি? আজব কাহিনী তো।
এই পাঞ্জাবি পেল কই? সামনে এসে দাঁড়াতেই যেন সেই আগের মাতাল করা ঘ্রাণের মাঝে হারিয়ে গেলাম। আমি সামনে এসে দাঁড়াতেই যেন ঘোর ভাঙা চোখে আমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা নিপা বলতো, আমি কি স্বামী হিসেবে খুব খারাপ হব? রাসেল ভাইয়ের মুখে এই প্রশ্ন শুনে আমি খুবই চমকে গেলাম। চোখের দিকে তাকিয়ে যেন অন্য এক মানুষকে দেখতে পেলাম। হাত দিয়ে আমার শাড়ির আঁচলটা খুঁড়িয়ে মাথায় ঘোমটা টেনে আমার দিকে চুপ করে চেয়ে থাকলেন। বাহ, ও বউটাকে তো খুব সুন্দর লাগছে। হঠাৎই বলে উঠলেন রাসেল ভাই। এক নিমেষেই মনে হলো যেন পৃথিবী ভো ভো চক্কর মারছে। তাহলে এই হলো কাহিনী? এই লোকই আমাকে বিয়ে করেছে? হায় কপাল! আর আমি কি না কি ভেবে গিয়েছি। আমার ডান হাতটা বুকের বাঁ পাশে ধরে বললেন, এই শরীরটা আজ পূর্ণ হলো তোকে পেয়ে। তুই কি জানিস আমার বুকের হাড় দিয়ে আল্লাহ তোকে বানিয়েছে? লজ্জায় মাটিতে মিশে যাচ্ছিলাম, কেন জানি না। সেদিন বলেছিলি না যে পারলে তোকে নিজের করে নিতে? আমি কিন্তু তোর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছিলাম। 1 সপ্তাহের ভেতরে সত্যিই তোকে নিজের করে নিয়েছি। এই বলেই মুচকি হাসি দিল সে। বৃষ্টিরাও যেন আজ আমার লজ্জার সাথে পাল্লা দিচ্ছে, বেড়েই চলেছে। এখন তো তুই শুধুই আমার, এবার তো অন্তত আর ঝাড়ি দিবি না, তাই না? সে প্রশ্ন করলো আমাকে। এর জন্যই তো বলি দিব্যি এত নির্ভয়ে আমার ঘরে আনাগোনার কারণ এখন বুঝলাম। মিনমিনিয়ে বললাম আমি। তুই এত বোকা কেন নিবা? আর আমাকে এত ভয় পাস কেন? হাত দিয়ে মুখ উঁচু করে বলল রাসেল ভাই। কিছু না বলে ফ্লোরের দিকে তাকিয়ে রইলাম চুপ করে। আমি পাঞ্জাবি পড়লে তুই যে হা করে দেখতি, সেটা যে আমি কত এনজয় করতাম সেটা কি তুই জানিস? তুই চোরের মতো চুরি করে আমাকে দেখে নিঃশ্বাস ফেলতি, আর আমি দূর থেকে তোকে দেখে হাসতাম আর ভাবতাম ভালোবাসে না ভয়ের চোখে আমায় দেখে। শান্তশিষ্ট মানুষটাকে যেন আজ কথার নেশায় পেয়েছে। কালকে অনেক চেষ্টা করেছি তোকে বলতে যে আমিই তোর, কিন্তু ওই যে কথায় আছে না, কুকুরের লেজ সোজা হয় না কখনো, তাই হয়তো বেঁচেছিলাম। তখন যে কি হলো আমার আমি নিজেও জানি না। দোহাত দিয়ে তার পাঞ্জাবির গলা টেনে ধরলাম হ্যাচকা টানে। বকের মতো গলা আমার মুখের সামনে নিয়ে আসলাম। আমাকে কষ্ট দিতে খুব মজা লাগে, তাই না? এক রাশ অভিমান নিয়ে বললাম তাকে। কথা দে কখনো আমাকে ছেড়ে যাবি না। রাসেল ভাই আমার হাতটা ধরে বলল। ওনার হাতটা জড়িয়ে বললাম, কখনো যাব না আপনাকে ছেড়ে। কত রাত পর্যন্ত যে হাত দিয়ে কাঁধে মাথা দিয়ে রেখেছিলাম জানি না। সকালে উঠে দেখি আমি বিছানায় এলোমেলো হয়ে ঘুমোচ্ছি। আমার পাশে সেও ঘুম। কতক্ষণ পরে মনে পড়ল যে আমি মনে হয় বারান্দায় বসেই ঘুমিয়ে পড়েছিলাম। আমাকে এনে নিজের অবস্থা দেখে লজ্জায় মরে যাচ্ছিলাম। শাড়ি কই আর আমি কই? উফ, কি একটা অবস্থা। পাশে ফিরে দেখলাম মানুষটা বেঘরে ঘুম। আস্তে করে পাশ থেকে যখন উঠলাম আলগোছে, ওনাকে ওভারটেক করে নিচে নেমে ফ্রেশ হয়ে রুম থেকে বের হতেই দেখি মিলি চিমি সামনে হাজির। দাঁত কেলিয়ে কেলিয়ে হাসছে। কালকে ওদের দেখে রাগ হচ্ছিল, আর আজ পাচ্ছি লজ্জা। এ কি মানা চাই? কিরে নতুন বউ, কেমন আছো? দুলতে দুলতে প্রশ্ন করলো মিলি। কোনো রকমে পাশ কাটিয়ে চলে গেলাম। খালার সামনে চেয়ে যেন লজ্জায় কুঁকড়ে গেলাম। নাস্তার টেবিলে মাথা নিচু করে পাউরুটি চাবাচ্ছি আর ভাবতেছি সবাই মনে হয় আমার দিকেই তাকিয়ে আছে। ভাবি উঠে এসেছে, নাস্তা করছে। ভাইয়া এখনও ঘুমে মনে হয়। নাস্তা খাওয়ার পরে ওই দুইটা গেল স্কুলে। খালা খালুকে নিয়ে বের হলেন বাজারের জন্য। ভাবি চেষ্টাই লাগলো ভাইয়াকে ওঠানোর কাজে। আমি রুমে এসে দেখি এক ফালি রোদ এসে পড়েছে মানুষটার পেটের উপরে। ফর্সা লোমস্য পেটটা এত কিউট লাগছে যা বলার মতো না। পর্দাগুলো ভালো করে টেনে রুমটা আর একটু অন্ধকার করে দিলাম। ভাবলাম ঘুমোচ্ছে, ঘুমুক না আর একটু। কখন যে ওনার পাশে শুয়ে আমিও আবার ঘুমিয়ে পড়েছি। চোখ মেলে দেখি আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে। কি ব্যাপার? কি দেখেন অমন করে? ঘুমালে তোকে কত কিউট দেখে সেটা কি তুই জানিস? আচ্ছা, তোর নাভি ছাড়াও আর একটা জায়গায় তিল আছে, সেটা কি তুই জানিস? বিস্ফোরিত চোখে চেয়ে বললাম, মানে কি? আপনি করেছেন কি? সোজা হয়ে শুয়ে বলল, আমার বউ আমি যা খুশি করতে পারি, তাতে তোর কি শুনি? এই নাছর বান্দার সাথে সারা জীবন কাটাতে হবে, যে কিনা তার বউ ঘুমালে তিল খুঁজে বেড়ায়। আল্লাহ গো, কি যে কপালে আছে আমার কে জানে। যান ফ্রেশ হয়ে নেন, আমি নাস্তা দিচ্ছি। কথা বলে যেই আমি উঠতে যাব, আমাকে চেপে ধরে শুইয়ে দিয়ে বলল, তুই আমার সামনে শুয়ে থাক, তোকে দেখি পেট ভরে যাবে, নাস্তা লাগবে না। কোনো রকমে মুচড়া মুচড়ি করে বললাম, আজকে আপনাদের বাসা থেকে যে মেহমান আসবে খেয়াল আছে তো?
খালা মনে হয় বাজার নিয়ে এসেছে, সব মিলতাল করা লাগবে। তাকে নাস্তা দিয়ে আমিও চেয়ে কাজে বসলাম। রান্নাবাড়া করতে করতে প্রায় 1টা বেজে গেল। এতক্ষণে একবারও মানুষটার খোঁজ নিতে পারিনি। তাড়াতাড়ি করে রুমে ঢুকে দেখলাম আমার টেবিলে রাখা সমরেশ মজুমদারের গর্ভধারিণী বইটা পড়ছে, আর পাশে শুয়ে ভাইয়া ফোনে কি যেন করতেছে। ভাবি এসে ভাইয়াকে বলতে গেলে এক প্রকার ধরে বেঁধে নিয়ে গেল গোসলের জন্য। আমি কাপড় হাতে নিয়ে গোসলে ঢুকবো এমন সময় পেছন থেকে জড়িয়ে ধরে আমাকে বলল, জানো মেয়েদের কাজ করে আসলে কত সুন্দর লাগে, ঘামে ভেজা শরীর দেখলে নিজেকে সামনে রাখা দায় হয়ে যায়। খালা লাঠি নিয়ে আসতেছে, অর্ডার দিচ্ছে আমাকে আর ভাইয়াকে রেডি হয়ে 10 মিনিটের মধ্যে ড্রয়িং রুমে হাজির হতে। এই বলেই ঘুরে দাঁড়ালাম। ও মা আমাকে ঠেলা দিয়ে আমার হাতের টাওয়াল নিয়ে নিচেই ওয়াশরুমে ঢুকে গেল। আমি অবাক হয়ে দাঁড়িয়ে দেখতেছি কাণ্ডটা করতেছেটা কি। একটু পরে আবার দরজা ফাঁক হয়ে গেল। হ্যাচকা টানে আমাকে ভিতরে নিয়ে দরজা লাগিয়ে দিল। গোসল করে যখন বের হলাম 1/2 ঘন্টা পার। মেজাজটা এত গরম হচ্ছিল যা বলার মতো না। কেন যে এমন করে খালার হাতে বকা তো মাস্ট দেখা গেল। মায়ের দিয়ে বসলেও অবাক হবার কিছুই নাই। ওনাদের বাসা থেকে সবাই এসে খুব খুশি। আগে থেকেই চিন্ত ঘরের বউ হওয়াতে যেন আরও তাদের খুশিই ধরে না। শাশুড়ি মা দোয়া করে দিলেন আল্লাহ যেন তাদের ছেলেকে সহ্য করার ধৈর্য আমাকে দেয়। মনে মনে আমিও আমিন বলে দিলাম। এই দোয়াটা যে বড়ই প্রয়োজন আমার। ঠিক 2 দিন পরে এসে হাজির হুড়ুম করে। ব্যাগ সব প্যাক কর, আমাদের বাসায় যেয়ে থাকবি। এই কথা বলেই সব নিজেই গোছানো শুরু করলো। খালা বোঝালো, খালু বোঝালো, কারো কথাই কানে তুললো না। এক ভাইয়া খালি হামি দিতে দিতে বলল, পরবো, ও নিয়ে যাচ্ছে, যাক না, তোমরা এমন করতেছো কেন? 3 পিস পরে রাত 10টায় এসে হাজির হলাম আমার নিজের বাড়ি। খুশিও লাগছিল, হাসিও আসছিল, ভয়ও পাচ্ছিলাম। সে এক মিশ্র অনুভূতি। এসব অনুভূতি ব্লেন্ডারে ব্লেন্ড করলে যেমন লাগে ঠিক তেমন অনুভূতি। শাশুড়ি মা আমাকে দেখে খুব স্বাভাবিকভাবে ঘরে তুলে নিলেন, যেন আমি তার মেয়ে। রাসেল যে এই 2 দিন তোমারে ওই বাসায় রাখছে সেটাই তো আমার বিশ্বাস হচ্ছে না। হাসতে হাসতে বলল ওনার মা। দিনগুলো যে কিভাবে চলে যায় তা হয়তো কেউ জানে না। আর সুখের দিনগুলো তো আরও তাড়াতাড়ি চলে যায়। বিয়ের 2 বছর পরে টের পেলাম আমার ভিতরে আর একটা ছোট্ট আমির অস্তিত্ব। খুশিতে নেচে উঠল মন। ওনাকে বলাতে উনি তো খুশিতে পাগল প্রায়। বড় আপুকে ফোন দিয়ে জানালাম। বড় আপু ততদিনে 7 ভাইয়ের সাথে ইতালি প্রবাসী। মানহা আপুকেও জার্মানি নিয়ে চলে গেছে। মিলি স্কলারশিপ নিয়ে চলে গেছে সুইডেনে। জিমিটারও বিয়ে হয়ে গেছে, সেও বাগেরহাটে থাকে। সময়ের সাথে সাথে কত চেঞ্জ হয়ে গেছে মানুষ। জানো আম্মু, তোমার আর বাবাইয়ের প্রেম কাহিনী পড়ে আমি হাসতে হাসতে শেষ। মিহানার কথা খুব মনোযোগ দিয়ে শুনছি আমি। বাবাই তো প্রায় বলে তুমি নাকি বুদ্ধ, কিন্তু তুমি তো আমার সুপার মম। জানো আম্মু, বাবাই এখনো তোমার সাথে যেমন জেদ করতো আমার সাথেও করে। মুখ ফুলিয়ে বলল মেয়েটা। মুখ ফুলালে কেমন জানি মিহানাকে ঠিক আমার মতো লাগে। মেয়েটা এত সুন্দর করে কি করে যে কথা বলে। মিহানা, অনেক হয়েছে আমার সাথে কথা, এখন আর না, অন্য আরেকদিন আসবো, এখন চলো মা। রাসেল ভাই আমার মেয়েটার মাথায় হাত বুলিয়ে বলল, আচ্ছা বাবাই, সবার আম্মু সবার কাছে থাকে, আমার আম্মু কেন এখানে থাকে? মিহানার প্রশ্নে যেন রাসেল ভাই চুপ হয়ে গেল। আমি জানি এখন ওনার চোখ থেকে পানি আসি আসি করছে। মনে চাচ্ছিল চিৎকার করে বলি, মারে তোর বাবাইকে আর কিচ্ছু জিজ্ঞাসা করিস না, কারণ উনি বারবার বলেছিল তুমি আগে, বাচ্চা না। তাও শুধু মা ডাক শোনার জন্য সবার বিরুদ্ধে যে এই ছোট্ট প্রাণটাকে 10 মাস 10 দিন নিজের মধ্যে আগলিয়ে রেখেছিলাম। মেয়েটা যে আজ 10-এ পা দিয়েছে। শাশুড়ি মায়ের কাছে একটি চিঠি রেখে এসেছিলাম, মিহানার 10 বছর হলে যেন ওর হাতে এটা দেয়। ঠিকই পেয়েছে চিঠিটা। মেয়েটা বাবাইয়ের হাত ধরে সত্যিই চলে যাচ্ছে, কিন্তু আমি সে দেখতে পাচ্ছি না, কারণ কবরের গহীন অন্ধকার থেকে শুধু শোনা যায়, অনুভব করা যায়, কিন্তু দেখা যায় না। বড্ড ইচ্ছে করছিল মেয়েটাকে জড়িয়ে ধরি। বিধাতা বুঝি সব সুখ সবার কপালে দেয় না।